দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংকের মিলিত এই সময়। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর যে খবরগুলো আমাদের কাছে এসেছে সেগুলো বিশ্লেষণের চেষ্টা করে থাকি। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার বাম পাশে প্রথমেই আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং সাথে আছেন জনাব সোহরাব হাসান, বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক চর্চা.com। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের এনটিভি স্টুডিওতে। অনুষ্ঠানের শুরুতেই আমি আজকে দিনের যে প্রধান কিছু শিরোনাম আছে, যে সংবাদ যেগুলো রয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা জানি আজকে 3 লাখ কোটি টাকার এডিবি অনুমোদন হয়েছে। প্রকল্প বাস্তবায়ন এবং জবাবদিহিতার বাড়তি নজর দিতে বলেছেন অর্থমন্ত্রী। সাথে যে বাজেট আসছে আগামী মাসে, সে বাজেটের বিষয়ে বিভিন্ন প্রাক বাজেট আলোচনা হচ্ছে। সেখানে সিপিডির একটি আলোচনা সভায় আগামী বাজেটকে উচ্চাভিলাষীও বলা হয়েছে। আজকে এলিট ফোর্স র্যাবের প্রতিষ্ঠাবার্ষিক ছিল, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কিছু কর্মকর্তার জন্য র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনবান্ধব বাহিনী হিসেবে র্যাবকে গড়ে তোলা হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে আমি সৌরভ ভাই আপনাকে শুরু করতে যাচ্ছি। আজকে 18ই মে, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 3 মাস পূর্ণ হয়ে গেল। যদিও 3 মাস একটি সরকারের জন্য, তার সরকারের কাজ মূল্যায়নের জন্য যথার্থ নয়, কিভাবে দেখছেন যে কাজগুলো 3 মাসে হয়েছে? না, কোন সরকারের 3 মাসে তার ইতিনীতি বা সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করা কঠিন। কারণ একটা সরকার যা সব কিছু গুছিয়ে উঠতেই তো সময় লাগে। বিএনপি সরকারের 180 দিনের কর্মসূচি ছিল, অর্থাৎ 6 মাসের, তার অর্ধেক সময় যদি বলি পার হয়েছে। তারপরও প্রতিদিনই সরকারকে পরীক্ষা দিতে হয়। সেই হিসাবে তো আমরা 3 মাসের একটা হিসাব নিকেশ চাইতেই পারি সরকারের কাছে, বা আমরাও একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। সরকার আসার পরপরই জ্বালানি সংকট শুরু হলো, সেটি একটি বড় জ্বালানি সংকট মোটামুটি সরকার কাটিয়ে উঠলো, দাম বাড়িয়ে হলেও। কিন্তু হামের প্রাদুর্ভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এসব ক্ষেত্রে খুব সফল হয়েছে বলা যায় না। দ্বিতীয় বলবো যে রাজনৈতিক ক্ষেত্রে যে দূরত্বটা বাড়ছে, বিভাজনটা বাড়ছে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে। যারা জুলাই সনদে সই করেই সবাই নির্বাচন করেছে, গণভোট করেছে এবং মানে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে ঐকমত্য হয়েছিল, জুলাই সনদে যার প্রতিফলন ঘটেছে। এখন এর বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যেই কিন্তু এক ধরনের, শুধু টানাপোড়েন বললে কম বলা হবে, যে মুখোমুখি অবস্থান। বিরোধী দল আন্দোলনের হুমকি দিচ্ছে, রাজপথে কর্মসূচি নিচ্ছে, আবার সরকারি দল তারা বলছে যে তারা যে সনদে সই করেছে সেটা তারা মানতে রাজি, এর বাইরে কিছু নয়। তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? আমি মনে করি যে আলাপ আলোচনার মধ্যেই হওয়া উচিত, যুক্তি তর্ক ইত্যাদি, প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে, কারণ এটা যেহেতু সাংবিধানিক বিষয়, সাবেক বিচারপতি আছে, সংবিধান বিশেষজ্ঞ আছেন, আইন প্রণেতারা আছেন, যে এটি দলীয়ভাবে না দেখে, দলীয় দৃষ্টিতে না দেখে কিভাবে একটা মতৈক্যে পৌঁছানো যায়। কারণ এই মতৈক্যে যদি পৌঁছানো না যায়, এটা কিন্তু টেনে নেবে অনেক দিন, মানে এই 5 বছরই হয়তো টেনে নিতে হবে। যেমন এসব ব্যাপারে বিএনপি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে বা আইন পাশ করে ফেলে, বিরোধী দল বলল এই আইন আমরা মানি না, তখন পরিস্থিতি কি হবে? গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কিন্তু সরকারি দল বিরোধী দল মিলে সংসদে দুইটা থাকে, এবং সংসদও কিন্তু, সংসদ তো সরকারি দলকে সরকারকে পাহারা দেবে, সরকারকে তদারক করবে, সরকার এই কাজটি ঠিক করছে কি করেনি। সেখানে যদি সংসদের ন্যূনতম মতৈক্য না থাকে, তাহলে তো সেটি গণতন্ত্র কাজ করবে না। আরেকটি বিএনপির সামনে বড় সংকট হচ্ছে দলকে কিভাবে সামাল দেবে। ইতিমধ্যে বিএনপির দলের যারা কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তারা কিন্তু সরকারেও গুরুত্বপূর্ণ পদে আছেন। এখন তারা দল দেখভাল করার সময় কখন পাবে? সরকার পরিচালনা তো বেশ কঠিন। এটি একটি বিষয়। হয়তো ভবিষ্যতে দলের কাউন্সিল হবে। বাংলাদেশে কোনো দলেরই হবে আছেন এখানে যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, যে একেবারে তৃণমূল পর্যায়ে
থেকে, ধরেন ইউনিয়ন পরিষদে যদি আমরা ইউনিট ধরি, ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি স্তরে সম্মেলন এবং কাউন্সিলরদের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করার একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে বিএনপি। করবে কিনা সেটা জানি না। দ্বিতীয় হচ্ছে, ইতিমধ্যে কিন্তু দুটি উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনে বিরোধী দল অভিযোগ করেছে, সেই অভিযোগ নিয়ে একটা কমিটি করতে পারতো, যে তদন্ত কমিটি তদন্ত করে দেখা। স্থানীয় সরকার নির্বাচন আসছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দল যাতে কোনো কথা না বলতে পারে, অর্থাৎ সরকার সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করবে না। তারপরে যদি বলে, মানুষই সেটা দেখবে যে এখানে সরকার হস্তক্ষেপ করেছে কি করেনি। ইতিমধ্যে যে প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছে, এখন এখানে কি উপায় ছিল? সরকারি দল ব্যাখ্যা দিয়েছে, যেহেতু সরকারি কর্মকর্তাদের দিয়ে কাজ হচ্ছে না, বা তাদের তো প্রতিদিনের রুটিন কাজ আছে, তার বাইরে এই দায়িত্ব পালন করাটা কতটা সমীচীন। দ্বিতীয় হচ্ছে, জনগণের সাথে তাদের সংযোগ কম। সেখানে বিএনপি কী করতে পারত, বা সরকার কী করতে পারত? সরকারি দলের সংসদে সরকারি দল ও বিরোধী দলের যে অবস্থান, সেই অনুপাতে কিন্তু প্রতিনিধিত্ব করতে পারত। যেমন ধরেন 12টি সিটি কর্পোরেশন, সেখানে 3টি হয়তো বিরোধী দলের প্রতিনিধি থাকতে পারত। এটা হলো আপাত। এখন হবে কি, বিরোধী দল ইতিমধ্যে বলা শুরু করেছে, এবং জনগণের মধ্যেও আমরা রাস্তায় দেয়ালে পোস্টারও দেখি, যাদের প্রশাসক হিসেবে, অস্থায়ী প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তারাই নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। এটি একটি বলবো যে সরকারের জন্য একটি ত্রুটি বা ঘাটতি বলবো। আরেকটি হচ্ছে পেশাজীবীদের নির্বাচন। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিভিন্ন জেলা আইনজীবী সমিতি, শিক্ষক সমিতি, পেশাজীবীদের নির্বাচনে যদি কাউকে বারিত করা হয়, কাউকে নির্বাচন করতে না দেওয়া হয়, এবং নানাভাবে ভয়ভীতি দেখি, এবং এটা যে শুধু ক্ষমতাচ্যুত দল নয়, জামাত ইসলাম ইতিমধ্যে অভিযোগ করেছে যে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার নানা চেষ্টা করা হয়েছে, বিশেষ করে ঢাকা জেলা আইনজীবী সমিতি। আপনার কাছে আসবো আমি। সে কারণে এই বিষয়গুলো সজাগ থাকতে হবে। দল ও ক্ষমতাসীন দল ও সরকারকে আলাদা রাখতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের বড় ঝুঁকি, বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য। হাবিব ভাই, আমি যে বিষয়টি শুরু করেছিলাম, যে আজকে প্রায় 3 মাস গেল, সরকারের সামাজিক সুরক্ষামূলক অনেকগুলো কাজ সরকার শুরু করেছে, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, নির্বাচনী ইশতেহারে ছিল, কিন্তু তারপরেও বিরোধী দল থেকে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে যে এই কাজগুলো হচ্ছে লোক দেখানো। আদৌ কি লোক দেখানো, নাকি সরকার তার একইভাবে কাজগুলো করে যেতে পারবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক, প্রখ্যাত সাংবাদিক সৌরভ হাসানকে শুভেচ্ছা। লোক দেখানো, এই যে কর্মসূচিগুলি এই সরকার নিয়েছে, ইতিপূর্বে এই কর্মসূচিগুলি ছিল, বাংলাদেশে কেউ নিয়েছিল। এই যে 10,000 টাকা কৃষি নিয়ে সুদ সব মাফ করে দিল, এটা কি লোক দেখানো? কত হাজার কোটি টাকা গেছে। কৃষকদের চেয়ে তো আর এই দেশের আপন কেউ নেই, যারা ঘাম ঝরিয়ে যারা ফসল উৎপাদন করে ন্যায্য দামও পায় না। 10,000 টাকা পর্যন্ত কিন্তু সুদ মাফ করেছেন বেগম খালেদা জিয়া। তার নির্বাচনে ইশতেহারে না থাকা সত্ত্বেও 91 সালে 5,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন, 10,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন। সাইফুর রহমান কতভাবেই তাকে বলেছে, ম্যাডাম সব মাফ করে দিলাম, দেশ চালাবকে দিয়ে। ম্যাডাম বলেছিলেন, আমার কৃষক বাঁচলে আমার বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কোথা দেশ চালানো আমি জানি না, আর কৃষককে ঋণ মুক্ত করতে হবে, যেটা করেছিলেন। এই যে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষক কার্ড, তারপর স্বাস্থ্য কার্ড শুরু করেছে। একবার তো বলে নাই, আমাদের সরকার তো বলে নাই একবারে 4 কোটি ফ্যামিলি কার্ড আমরা দিয়ে দেবো। আমরা ধাপে ধাপে দেবো, শুরুটা আমরা করছি। বয়স তো হাতের কালে মোছার আগেই তো ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। তো এইটা শুরুটা হয়েছে দৃশ্যমান। তো ফ্যামিলি কার্ড উদ্বোধন হচ্ছে, সাথে সাথে তাদের কাছে টাকাটা চলে যাচ্ছে। তো লোক দেখানো হলো কী করে? আপনার খাল কাটা উদ্বোধন হলো, সাথে সাথে বেকু দিয়ে
এক্সকাভেটর দিয়ে মাটি কাটা শুরু হয়ে গেছে, বা লেবার দিয়ে অর্ধেক লেবার অর্ধেক মেশিন শুরু হয়ে গেছে। কিন্তু লোক দেখানো কোথায়? কাজ তো শুরু হয়েছে, কোনটা শুরু হয় নাই? ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, তারপরে আপনার ধর্মযাজক যারা আছেন তাদের তো সব জায়গায় মানে একবার বলে নাই তো, যেখানে দেখা তারা টাকা পেয়ে গেছে, তো লোক দেখানো কোনটা? তার মুখে বললাম দিলাম না। আমাদের কিছু রাজনীতিবিদ আছে, সবাই না কিছু কিছু রকম, যেখানে যায় সেখানে সব কিছু দিয়ে দেয়, আসলে দেয় না। যে সব কিছু দিতে পারে, দেওয়ার কথা বলে সে দেয় না, যে দেয় সে বলে আমি পারবো না দিতে, যেখানে পারো সেখানে। আমাদের সরকার যেটা কাজ যেটা শুরু করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে, এই গেল। এখন দেখেন এত বড় একটা ঘটনা ঘটে গেল, 11 দিনের মাথায় ইরান আক্রান্ত হলো, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সারা পৃথিবীতে তেলের দাম বাড়লো 2 গুণ 3 গুণ। সরকার কিন্তু জনগণকে লোক দেখানোর জন্য না, সরকার কিন্তু তেলের দাম বাড়লো না, তেলের দাম বাড়লে দেশের অস্থিরতা সৃষ্টি হবে। 1.5 মাস টানলো, টানার পর যখন দেখা যাচ্ছে এই যারা আজকে সমালোচনা করছে তারাই তো, এই তেল জমা করছে কারা, মজুত করেছে তারা। এই যে বাড়িতে বাড়িতে যে প্লাস্টিকের বোতলে অকটেন বা প্লাস্টিকের বোতল পেট্রোল কারা করেছে, এই যে পুকুরের মধ্যে ড্রামের মধ্যে আপনার ডিজেল কারা করেছে, ধরা পড়েছে সব জামাত। বিএনপি নেতাকর্মীরা এইটুকু অন্তত এবার সজাগ ছিল যে তেলের এই ক্রাইসিস পিরিয়ডে আমরা কোনোভাবে নিজের ইনভলভ হব না। ততগুলো ধরো সব এই যে ঢাকা শহরে এখন দেখি না ট্রাফিক, আকাশ থেকে সমাধান আসলো। হ্যাঁ, তারপর তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হলো। হ্যাঁ, ডিজেলের দাম বাড়িয়েছে, এটা আমিও বলছি, ডিজেল লাগে অনেক পরিমাণ। ডিজেলের দাম না বাড়লে দেশের বাজারে কিন্তু কোনো প্রতিক্রিয়া হতো না, আমার জিনিসপত্রের দাম বাড়তো না। অকটেনের দাম 200 টাকার করেন, সমস্যা কি? আমার গাড়ি আছে, অকটেন সেটা চালাবো না, না আগে সারাদিন চলতো, এখন একবেলা চালাবো। ডিজেলের দাম বাড়ার কারণে, ডিজেলের দাম বাড়লো সরকার 15%, মার্কেটে দাম বেড়ে গেল 40%। এই অসাধু আমাদের অনৈতিক যে আমরা মানুষগুলো, বাসে ট্রাকে সব জায়গায় ধরেন আমার ঈশ্বরী থেকে একটা বাস আসতে ধরেন আগে 7,000 টাকা তেল লাগতো, 15 টাকা বাড়ার কারণে ধরেন 8,000 8,500 লাগলো। কিন্তু বাসের ভাড়া ছিল 700, সাথে 1,000 তো হওয়ার কথা না, 800 টাকা হলে তোর পোষায় যায়। এক্ষেত্রে সমন্বয় তো এখনো সমন্বয় না, এইগুলি আমাদের মন মানসিকতার ব্যাপার, আমাদের অনৈতিক, এটা তার প্রমাণ। এখন তেলগুলি আমি প্রায় বলি এই কথা, আমার ছোট্ট একটা গাড়ি আছে, আপনার ডিজেলও কি গ্যাসেও চলে, অকটেনেও চলে, পেট্রোলেও চলে। ঢাকা শহরে 95% গাড়ির অপশন আছে অকটেনে চলার, পেট্রোলে চলা এবং গ্যাসে চলা। তাহলে এই গাড়ির লাইন থাকবে কেন? এত লাইন, লম্বা লাইন হবে কেন? এত মোটরসাইকেল লম্বা লাইন ঢাকা শহরে হবে কেন? এগুলো সব কৃত্রিম একটা সৃষ্টি করেছিল। আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, আসলে তুমি তেল কোনো কোথা থেকে? দোকান থেকে। দোকানরা কোথায় পায়? যে মোটরসাইকেল বিক্রি করে, ওই যে গাড়িতে লাইনে তারা বিক্রি করে, ওরা 120 টাকার কিনতো, 200 টাকার বিক্রি করতো। আমার ড্রাইভার 280 টাকার কিনতো, মালিকের টাকা দিয়ে কিন্তু সমস্যাটা কি? এই অনৈতিকতার যে ব্যাপারটা ছিল, এইভাবে তারা বেকায়দা ফেলার চেষ্টা করে, তাদের সমালোচনা করা ছাড়া আজ পর্যন্ত আপনি দেখেছেন এই যে বিরোধী দল যেটা, সে কি একবার বলেছে যে আমার এই দেশে কৃষককে মুক্তি দিতে হবে, তার সারের দাম কমাতে হবে, সার জন্য সময় মতো পায়, ডিজেলের দাম কমাতে হবে, তার জন্য সময় মতো কৃষক পায়, তারপর ছাত্রদের সমস্যার সমাধান করা, শ্রমিকদের সমস্যার সমাধান, গার্মেন্টের বলে একটা কথা বলে, কথায় 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 আওয়ামী লীগের মতো কার্ডের বিষয়টা অধিক উন্নয়ন। বলতে চাচ্ছিলাম যে এই যে পূর্বে আমরা দেখেছিলাম এরকম কার্ড বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে, যে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী বা দলীয় নেতাকর্মীদের প্রভাবিত লোকজনদেরই বেশি প্রিভিলেজ দেওয়া হয়। সেক্ষেত্রে এবারও কিছু সমালোচনা কিন্তু অভিযোগ এসেছে। এইবার আপনাকে এই উত্তরটা দেওয়া প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যে কার্ড বাণিজ্যকরণের একটা অভিযোগ এসেছে। কার্ড বাণিজ্যের কথা অভিযোগটা বলে এটা সম্পূর্ণ অসত্য কথা, কারণ আমরা তো সরাসরি আমরা দিচ্ছি না, তো এখানে যাচাই বাছাই করতেছে সরকারি কর্মকর্তারা, তারা যাচাই বাছাই করে তারপরে এখানে দেওয়া হচ্ছে। কেবল তো শুরু হলো, কোথায় বানাতে হবে? আগে ছিল বিগত সরকার, আমরা দেখি যে 10 টাকা করে চাল ছিল, পরে 15 টাকা করলো, একই বাড়িতে তার 2-3 জনকে দেওয়া হচ্ছে। তারপরে সারের ডিলার ওরকম নিয়োগ হতো, একবার 2-3 জন, একবার, তার কোনো স্টেশন থাকতো না, কার কোথায় বাড়ি দরকার নেই, ক্ষমতা আছে দিয়ে দিলে। এখন তো তা করে সরকার, এখানে 17 টাকা ওই ওয়ার্ডে যাওয়ার 1-2-3 মিলিয়ে একটা ওই ওয়ার্ডের লোকই তাকে আবেদন করতে হবে, বাইরে 4 নম্বরটা এরা পারবে না, আগে পুরাতন ওয়ার্ড হিসাবে স্বচ্ছতা বজায় রাখার এটা করতেছে। এটা টোটাল বলতে হয়, তাই বলতেছে। কেবল তো শুরু আমরা করলাম, আমরা বলেছি যে আমরা অস্বচ্ছতার ভিতরে যাব না। আর যেটা আপনাকে আমি বলতেছিলাম যে এর কথা আর কি,
যে ওই যে তেলের কথা বলছিলাম তো, এই যে জি জ্বালানি। জ্বালানি তেলের কথা বলছিলাম যে এটা এটা সারা পৃথিবীতে দাম বেড়েছে, বাংলাদেশে বেড়েছে, বাড়ানোর পরে বাড়লো। 1.5 মাস তো সরকার দেখলো যে না এখানে দাম বাড়ানো যাবে না, না বাড়ার চেষ্টা করতেছিল, পরে তো আর উপায় না। তারপর জ্বালানি তেলের দাম আবার মায়ানমার এদিকেও বেশি, আবার ইন্ডিয়াতেও বেশি। হ্যাঁ, তো এই যে অবস্থার ভিতর দিয়ে সরকার একটা পর্যায়ে দিয়ে গেলো। এখন অনেকটা স্থির, এখন লোডশেডিং আর কমে গেছে, এদিকে এই লাইনও কমে গেছে, পেট্রোল পাম্পের লাইনও কমে গেছে। তো এখন কথা হলো যে কোনো কেউ যদি সরকারকে বেকায়দা ফেলার জন্য সে চেষ্টা করে, যেটা আমি বলতেছিলাম আওয়ামী লীগের মতো হয়েছে। আওয়ামী লীগ যেমন অধিক উন্নয়ন, অল্প একটু গণতন্ত্র, এদের কথা হলো দিন রাত একই কথা। আজকে 1 মাস 1.5 মাস ধরে সংসদে শুনলাম জুলাই সনদ, জুলাই সদন, গণভোট বাস্তবায়ন, গণভোট রায় বাস্তবায়ন, এই শুনে আসছে। মানুষের কোনো কথা এদের কাছে নেই। তো এখন আমাদের দলের কারণ হচ্ছে এটা এই ম্যান্ডেট আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা তো বলেছি, আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বলেছেন আমরা অক্ষর অক্ষর পালন করব, বলেছে তো। তারপর তোমার প্রতিদিনের তো বলে, এই এক কথা না করলে তখন হবে। এবং দেখেন তারা জুলাই সনদের কথা বলে, তারা তো জুলাই সনদের সাথে 100% প্রতারণা করেছে। জুলাই সনদ যদি স্বাক্ষর হবে, তার আগের দিন জামাতে এনসিপি বললো আমরা স্বাক্ষর করবো না, বলছে না। তারপরে জামাত হঠাৎ করে স্ট্যান্ড তার করবে, এনসিপি রাগ করে চলে গেল, প্লেনে উঠে যাবে বা বাইরে উঠে না, চলে গেল কক্সবাজার, সারাদিন হোটেল থেকে ঘুরে আসলো। এর সিগনেচার তারা করেনি। আর জুলাই সদনের সিগনেচার করানো, স্বাক্ষর করানো তাদের বেশি তাগিদ ছিল। নির্বাচনের পরে তারা স্বাক্ষর করেছে, তারপরে তারা কিছু কথাবার্তা বলে। জামাত নির্বাচন কী ছিল, 5% মহিলাদের মনোনয়ন দিতে হবে, দিয়েছে একটাও দিয়েছে। তো 100% তো সেখানে প্রতারণা করলো। বিএনপি তার 3.5% দিয়েছে, পুরাটা পারেন দিয়েছে, তো চেষ্টা তো করেছে। তারপর জুলাইয়ের সঙ্গে কী ছিল যে আপনার বিরোধী দল যারা তারা ডেপুটি স্পিকার দেবে, দিয়েছে। সরকার তো বারবার বলা হয়েছে, সরকার দলের পক্ষে বারবার বলা হয়েছে আপনার ডেপুটি স্পিকার নাম দেয়নি। তো তারা তো জুলাইয়ের সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে 100% প্রতারণা করতেছে। আর বিএনপি তো বলছে আমরা করতেছি, করে যাচ্ছে। একবার তো সব সংসদ কিছু আলোচনার মধ্যে দিয়ে, যেমন তারা একটা বড় ধরনের একটা কথা বলে কি দুদকের আইন সংশোধনের কথা বলে, আরও দুদক তো আইন, এটা তো বিএনপি সরকারই করেছিল। মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট এসে কী করলো, আপনি ধরেন 10,000 টাকা দুর্নীতি করেছেন, 5,000 টাকা মামলা হয়েছে, আপনি 5,000 টাকা দিলেন, আপনার মামলা থেকে খালাস। না, বিএনপি কথা তা না, 5,000 টাকার মামলা আপনার হয়েছে, 5,000 টাকা আপনাকে দিতে হবে, জেলও খাটতে হবে আপনাকে, তাহলে তো আপনি 2 দিন পর আবার দুর্নীতি করবেন, 10,000 টাকা করবেন, 5,000 টাকা মামলা, টাকা দিয়ে পেশ হয়ে যাবেন। এই ভালো কাজ করলেও সেখানে দোষ। এখন আমার কথা হলো যে দেশের যে এই যে হঠাৎ করে এই যে বেকার হামেদ পাজরো, একে বিএনপি দেয় এই জন্য। আগের গভর্নমেন্ট হামেদ টিকা কেনে নেয়, এখন এই সরকার 1.5 কোটি টাকা, 1.5 কোটির উপরে টিকা দেওয়া হয়ে গেছে, হয়তো আর 10-15 ভিতরে 100% হয়ে যাবে, কোনো সুযোগ বাদ থাকবে না। তাহলে বিএনপি এখন না দিলে, না করলেও বলতে পারবে বিএনপির দোষ। এই যে আপনার একটা চুক্তি হয়েছে, মার্কিন চুক্তি, অবৈধ চুক্তি, দরকার কি? 9 তারিখে দরকার কেন? 12 তারিখে নির্বাচন হচ্ছেই। এই যে অসম একটা চুক্তি করে, যে চুক্তির ক্ষেত্রে আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তারপরে আপনার খাদ্য কিনবেন, শুকরের মাংস দিলেও না কি দিল আপনি দেখতে পারবেন না, কিনতে হবে যা দাম চাবে তাই, বোয়িং কিনতে হবে, নানান কেন দরকার কি তার? এই যে দেশটাকে ডুবাই দেয়, এখান থেকে এখানে জামাত থাকতে কী করতো? হ্যাঁ, এখন আমাদের সরকার, জনগণের সরকার আস্তে আস্তে একটা চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করার পর বের একটা বহুত কঠিন চুক্তি না করলে সহজে বের হওয়া সম্ভব না। শুধু বাণিজ্য চুক্তি, আন্তর্জাতিকভাবে তার সামরিক বেসামরিক যত তারা যা যা বলবে, যা যা করবে, তার সাথে সম্মতি কেমন করতে হবে, কঠিন ব্যাপার না। আজকে ইরান আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাথে তোমার সম্মতি দিতে হবে। হ্যাঁ আপনি করছেন ঠিক আছে, বিরোধিতা করতে পারেন, এই অবস্থা নিয়ে গেছে না। যেমন আওয়ামী লীগের সময় অঘোষিত একটা ছিল যে ভারত যে চুক্তি বা যে বিষয়ে ভোট দিবে হ্যাঁ বা না, আওয়ামী লীগ সেটাই করতো। বিএনপি কিন্তু তা করে, বিএনপি দেশের স্বার্থের বাইরে কিন্তু কোনো করে না। এই যে এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন মানে চোখে চোখ রেখে কথা বলেছে, এই যে পদ্মা ব্যারেজ দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিল, নেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান এয়ারলাইন্স বন্ধ করে দিল, বন্ধ করে দিয়েছে না তারা, সাহস থাপড় করেছে। আমি বর্ষার সময় ডুবে মরি, আমি শুষ্ক মরশুমে পানি পাই না, তা আমি আমার অধিকারের জন্য কথা বলবো না? হ্যাঁ, ভবিষ্যতে কীভাবে দেখা যাবে। এখন আমাদের ধরেন আপনার তিস্তা ব্যারেজ, সেখানে আমাদের শুকনার সময় আমাদের পানি দেয় না, আবার বর্ষার সময় একদম এমন ডুবায় দেয়, আবার ওই শুষ্ক মৌসুমে অনেক সময়
হঠাৎ বৃষ্টি হলে এমন অবস্থা হয় আমাদের ফসল যেগুলো করে বাদাম টাদাম শরীর ডুবে যায়। তো এইগুলো তো আমাদের কথা বলতে, আমাদের বলতেছে কথা। আমরা তো জামাতের মধ্যে বলতে ভারত আমাদের বন্ধু প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তারা যা বলো তাই আমরা তো ওইটা ওই লাইন আপনার নাই। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী, পাল্টাতে পারবো না, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে পারে, আমার হাত বিসর্জন দিয়ে আমরা না। তো এখন বিরোধী দলের যে কাজটা যেটা সেটা তারা না করে তারা কোথায় বিএনপি কোন দোষ করলো, কোন ত্রুটি, আর 3 মাসের সরকার দোষী বাকি আর ত্রুটি বাকি একটা মহা একটা এই রোগের ভিতরে। আজকে বিএনপি বা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হতো তাহলে কি হতো? ওই ইরানের যুদ্ধ হওয়ার পরের দিনে তেলের দাম বাড়া যেত না, এটা করা যাবে না। বিগত সরকার যেমন দেখছি বিএনপির সময় একবার ম্যারাথন ক্ষমতা, তখন $145 হয়েছে পার লিটার, $145, হঠাৎ দাম বেড়ে গেছিলো। তখন দাম বাড়ে, তখন 61 না 65 টাকা ছিল। এরপর না এর ডিজেল দাম আরও কমছে, 50 না 55 এরকম ছিল। এরপরে করোনার মধ্যে মাত্র $26 নেমে এসেছিলো, মাত্র $26, দাম কিন্তু কমায় নেয়, ওই দামই ছিল কিন্তু। এই হলো বিগত ওই সময় কত হাজার হাজার, প্রায় 40-50 হাজার কোটি টাকা সরকার লাভ করছে। লাভটা কীভাবে করছে? দুইভাবে করছে। একদিকে সরকারের ট্যাক্স ভ্যাট যায় 34% মতো, তারপরে বিবিসি লাভ করে 10%। দরকার থেকে সরকার জনগণের সাথে ব্যবসা করবে কেন? বিএনপি সরকারের সাথে জনগণের সাথে ব্যবসা করে না। বিএনপি দেশের মানুষের এমন কতগুলো ভোজ্য পণ্য টন্য ট্যাক্স তো উঠাই দিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে সব ট্যাক্স উঠাই দিল, এত কার্ড দিচ্ছে, দিবে কোথার থেকে? বিএনপির পরিকল্পনা ছিল। এই 3 মাসের ভিতরে আপনারা যেমন দৃশ্যমান দেখতেছেন এগুলি, ঠিক 3 মাসের ভিতরে দেখতেন যে আমাদের সরকারের পলিসি ছিল আমরা টাকাটা কোথার থেকে দেবো। আমরা আমাদের অদক্ষ শ্রমিকদেরকে ট্রেনিং দেবো, নিজে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করে বিদেশে পাঠাবো, যে এখন যে 20,000 বেতন সেজন্য 40-15 বেতন পায়। টাকা দিতে হবে সে স্বচ্ছতার সাথে। মালয়েশিয়া 2001 সালে বিএনপি ক্ষমতা ছিল, মনে হচ্ছে যে ট্রাকে যেমন গরু যায় হাটে, মালয়েশিয়া জাহাজে পরিবহন, প্লেনে পরিবহন মানুষ গেছে, কিন্তু স্বচ্ছতার সাথে গেছে, আমি তো জানি এটা। ওই পলিসিতে আমরা গিয়েছিলাম, আমরা এবার দক্ষ শ্রমিক পাঠাবো। সে আগে যে 20,000 বেতন না পায়, 50,000 পায়। সে টাকা যদি 2 লাখ টাকা লাগে, 1 লাখ টাকা জোগাড় করলে 1 লাখ টাকা আমরা দেবো, সরকারের পক্ষে দেবো। দেওয়ার পরে সে বেতন পেয়ে তখন পরিশোধ করবে। এখন দেখতেন যে মিডল ইস্টে 50,000 লোক, 40,000 লোক চলে গেছে, তাহলে আমার রেমিটেন্স আসতো, আমি টাকা কোথার থেকে? ওইটা আমাদের ধরেন যে পদক্ষেপগুলি আছে নিশ্চিত হবে। যেমন এই যে খেলা, ক্লাস 4 থেকে খেলা বাধ্যতামূলক, একটা দেখুন না একটা খেলা আপনার খেতে হবে, সেটা আপনার সাবজেক্ট। বাংলা, ইংরেজি, অঙ্ক সেটাও একটা সাবজেক্ট। আগে তো খেলাতে সাবজেক্ট ছিল না। সে এই যে ছোটোবেলার থেকে সে গড়ে উঠবে। এই ছেলেরা মাশরাফি বলেন, তারপরে আমাদের মুস্তাফিজ বলেন, এরা সাকিব বলেন, এরা বিদেশে যে IPL খেলে, বিভিন্ন জায়গায় খেলে টাকা নিয়ে আসতো না। তো আমি এখান থেকে যদি আমার খেলা তৈরি করতে পারি, আমার ফুটবলে আমার একটা প্লেয়ার বিদেশে খেলে আসবে, আমার ক্রিকেটার একজন যাবে, মেয়েরা যে খেলতেছে, এইভাবে বিভিন্নভাবে আমাদের তারপরে আউটসোর্সিং করে সেখানে টাকা উপার্জন করার বিভিন্ন পদক্ষেপ সরকারের ভিতর ছিল। কিন্তু একটা যুদ্ধ বেঁধে গিয়ে মানে চ্যালেঞ্জ হয়েছে, একসাথে হাম চলে আসলো, একদিকে ওই চুক্তি, তারপর তো সরকার এখনো স্থির আছে। সরকার এখনো ওই ধরনের অপকর্ম, দুর্নীতি, এটা সেটা একবারে সব কিছু হবে তা না। আইন শৃঙ্খলা মিটিং, এই ধরনের যে এই যে সারা মাজারটা ভাঙলো, এই যে কালকে গিয়ে যেমন ডুয়েটে যে কাণ্ডটা করলো, ওই কুষ্টিয়া পীর সাহেবকে মেরে আবার আগুন দিয়ে পুড়াই দিল, কবর থেকে উঠায়। কারা করতেছে এগুলি? মানব সন্ত্রাস কারা করতেছে? এগুলি করতেছে। এইগুলি এই অস্থিরতা সৃষ্টি করার জন্য এগুলি করতেছে। আস্তে আস্তে ঠিক আছে, কেবল আর প্রশাসন তো সব লোকজন তো আছে, আগের ভেজাল আছে না, সেই ভেজালগুলি এখনও তো আমার ওখানে জানবো। আমি ম্যাডাম জিয়ার উপদেষ্টা, আমি জেলার আহ্বায়ক, আমি নির্বাচন করেছি, আমার কথা কোন পুলিশ শোনে না। আমার কথা শোনা মিথ্যা মামলা দিয়ে দেয় আমার নেতা কর্মীদের নামে। প্রধানমন্ত্রী যে কমিটির চেয়ারম্যান, সেই কমিটির সদস্য মামলা দিয়েছে, 100 পর্যন্ত মামলা দিয়েছে। সরকারের জন্য চ্যালেঞ্জ আসলে, সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য যে ব্যবস্থা সেটাও চ্যালেঞ্জ। এটা এখন যদি কেউ সেটা প্রশাসনের ভিতরে তো গলদ আছে, তো প্রশাসন এখন পিওর, এখন তো ফ্রেশ ব্লাড বা ফ্রেশ দিয়ে তারা সরকারকে 100% সহায়তা করবে, এই সংখ্যা তো এখনো আপনার খুবই কম। সৌরভ ভাই, বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলছিলেন হাবিব ভাই। বেশ কিছুদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অরাজক একটা পরিস্থিতি দেখছি। আজকে ডুয়েটে তো ভিসি উনি জয়েন করেছেন ইউএনও অফিসে, তারপর জাহাঙ্গীরনগর তো ভিন্ন একটা প্রেক্ষাপটে উত্তাল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও ভিসি বিরোধী আন্দোলন হচ্ছে। এই হঠাৎ করে এরকম অরাজকতা, এরকম অস্থিরতাকে কিভাবে দেখছেন সৌরভ ভাই?
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে অস্থিরতা দেখছি আমরা, এই বিষয়গুলো হঠাৎ করে এটা তো উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বাধা। না, আসলে আমাদের একটা রাষ্ট্র পরিচালনার জন্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে যে মহাপরিকল্পনা দরকার এবং একটার সাথে একটা সমন্বয় থাকা দরকার। সরকারের অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, অনেক ভালো পদক্ষেপও নিয়েছে, আবার অনেক পদক্ষেপ নিয়ে বিতর্ক হয়েছে। কোথায় যেন সরকারের সমন্বয়টা নেই। এক মন্ত্রণালয়ের সাথে অন্য মন্ত্রণালয়ের, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যেও কর্মসূচি, হাবিব ভাই যে ফ্যামিলি কার্ডের কথা বললেন, সরকার যে খুব ভালো কর্মসূচি, কিন্তু এই ফ্যামিলি কার্ড কবে শেষ হবে? কারণ ধরুন কোনো একটি উপজেলার একটি ইউনিয়ন পেল বা 5টি ইউনিয়ন পেল, আর 20টি ইউনিয়ন পেল না, তাহলে ওইখানে তো গরিব আছে, ওইখানে তো প্রান্তিক মানুষ আছে, অভাবী মানুষ আছে, কাজ না পাওয়া মানুষ আছে। এটি এইভাবে পাইলট ভিত্তিতে এই পরিকল্পনাটা, আমি মনে করি যে এটা এক ধরনের জনতুষ্টিমূলক বা প্রচারটাই সামনে আসবে। এটা যদি এমন করা যেত যে যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে গরিব, যাদের ধরুন ভূমি নেই, ভূমিহীন একেবারে, তাদের কাছে আগে দেওয়া হবে। তারপর দেখা যাচ্ছে যাদের কৃষি জমি নেই বা যে পরিবারে কর্মক্ষম ব্যক্তি নেই, বেকার, মানে এভাবে অর্থনৈতিক দৃষ্টিতে এটা কতটা দেখা হয়েছে আর রাজনৈতিক দৃষ্টিতে কতটা দেখা হয়েছে। সুতরাং ফ্যামিলি কার্ড নিয়ে তো একটা প্রশ্ন আছেই, এই প্রশ্নের জবাব বিএনপির নেতারাই দিবেন। হাবিব ভাই দিয়েছেন, কিন্তু আমি মনে করি যে এটা যথেষ্ট। প্রথমেই প্রশ্ন হচ্ছে যে আপনি কাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, কিসের ভিত্তিতে? আমি ধরে নিলাম যে আপনি বিবিএসের রিপোর্টের ভিত্তিতেই দিচ্ছেন যে কার আয় ব্যয়ের উপর, খানা জরিপের উপর। তারপরও কিন্তু এই সংসদেরই ডেপুটি স্পিকার কিন্তু বলেছেন, অভিযোগ করেছেন যে যাদের পাওয়ার কথা ছিল তারা পাননি। কেন? তারা বলছে যে সরকারি কর্মকর্তারা ওই প্রত্যন্ত অঞ্চলে যানই না। মানে দেখুন যে এই অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু শুরু হলো। আবার ওই সরকারি কর্মকর্তা কি বলবে আমি জানি না ওই এলাকার। এই সমস্যাটা আছে। আর এই যে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড বা এরপর যদি স্বাস্থ্য সেবা কার্ড দেওয়া হয়, এলএনজি কার্ড দেওয়া হয়, এর ভিত্তিটা কী হবে, কিভাবে এগোবে? কারণ যেভাবে সরকার কর্মসূচি, এবার হচ্ছে 36 লাখ লোক বোধহয় এই ফ্যামিলি কার্ড সুবিধা পাবেন। 36 লাখ, তাই তো? 36 লাখ না 36,000? না, 50 লাখ আমাদের টার্গেট হয়ে আস্তে আস্তে আগাচ্ছে। না, আস্তে আস্তে, তার 37,000 এখন দিল। তো 50 লাখ আর 37,000 কিন্তু অনেক পার্থক্য। তা এটি কত দ্রুত করতে পারবে তার উপরে কিন্তু বিভিন্ন জায়গায় এটি নিয়ে কিন্তু সংসদ সদস্যরা বিপদে পড়বেন, বিএনপির নেতারাও বিপদে পড়বেন। কারণ তার এলাকায় যিনি নেতা, ওই এলাকার মানুষ তো তাকেই দেখবেন, তার কাছেই যাবেন। সেটা আবার এমপির ক্ষেত্রেও একই কথা। আরেকটা হচ্ছে সরকার তো একটা ভালো, যেমন প্রধানমন্ত্রী যেসব শিষ্টাচার, যেসব নমনীয়তা, একেবারে মানে চলাফেরায় যে সাধারণ একজন নাগরিক হিসেবে যেভাবে নিজেকে সামনে নিয়ে এসেছে, এটা প্রশংসিত। কিন্তু প্রশ্ন হয়েছে যে এর পাশাপাশি যদি বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের মধ্যে যে বিরোধ, সংঘাত, সংঘর্ষ এবং হানাহানিও হয়েছে, মানুষ মারাও যাচ্ছে, এগুলো যদি থামানো যেত তাহলে সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হতো। আজকে নতুন একটি পত্রিকা এই যাত্রা শুরু করেছে, প্রথম দিন উদ্বোধনী সংখ্যা আগামীর সময়। সেই পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে প্রতিমন্ত্রীর ছত্রছায়ায়, মানে প্রতিমন্ত্রীর যে অনুগত 2 গ্রুপ তারাই মারামারি করছে এবং সেটা নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। তো এরকম ঘটনা তো শুধু এটা নাটোরের ঘটনা, শুধু নাটোরে নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় আছে। আবার যেখানে বিরোধ নেই তো খুব ভালো। বিএনপি ক্ষমতায় আসার পর, কারণ বিএনপি তো ক্ষমতায় আসছে অনেক বছর পর, 21 বছর পর, 21
2006 তো ক্ষমতা এই করলেন, মানে ক্ষমতা হস্তান্তর করলেন, আর 2020 বছর পর, তো 20 বছর পর ক্ষমতায় আসার পর এক ধরনের নানা জায়গায় কিন্তু শূন্যতা দেখা যাচ্ছে। নেতৃত্বে কিন্তু খুব পরিবর্তন হয়নি। আগে যে বিএনপি নেতৃত্ব ছিল তারাই কিন্তু আছেন, নতুন নেতৃত্ব তৈরি হয়নি, কারণ বিরোধী দল ছিলেন, দমন পীড়নের শিকার হয়েছিলেন। এখন এই মুহূর্তে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কটা কেমন হবে? সরকার তো সব দলকেই সমানভাবে দেখার কথা, সেখানে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, অন্য দল হোক, তারা অতীতে যে সরকারগুলোর প্রতি, সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, পক্ষপাত, দলীয়করণ, আত্মীয়করণ, এই অভিযোগ থেকে যদি বিএনপি মুক্ত হতে পারে, সেটাই হবে বিএনপির জন্য একটা বড় সাফল্য। আর যদি না হতে পারে, তাহলে কিন্তু বিরোধী দল যে অভিযোগ করেছে সেই একই চক্রে ঘুরপাক খাবে। যে চ্যালেঞ্জটির কথা বলছিলাম আপনাকে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে অরাজকতা শুরু হলো, তবে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও পর্যন্ত পরিস্থিতি এমন না, অসহনীয় না, বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে, বরিশালে বিক্ষোভ হয়েছে, ডুয়েটে হয়েছে, ডুয়েটেই মারামারিটা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী হয়েছে, আরও অনেক জায়গায় অসন্তোষ হয়েছে, হয়তো প্রকাশ্যে এভাবে আসেনি। এখানেও কিসের ভিত্তিতে করা হয়েছে, এটা একটি বিষয়। কথা ছিল সার্চ কমিটির মাধ্যমে, সার্চ কমিটির মাধ্যমে যদি হয় তাহলে আমাদের সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত যে এই বৈশিষ্ট্য, এই যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে আমরা উপাচার্য নিয়োগ করেছি। কারো যদি অভিযোগ থাকে, কারো যদি প্রশ্ন থাকে, তাহলে সরাসরি প্রশ্ন করুন প্রকাশ্যে, তা ওই কমিটির কাছে। এখন এরকম কোনো কমিটি আছে শিক্ষা মন্ত্রণালয়ে? শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে তার যে মানে কথাবার্তা নিয়ে কিন্তু ইতিমধ্যে জনপরিসরে বেশ সমালোচনা হয়েছে। আমরা শিক্ষাটাকে, যে দুইটা বিষয়ে, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়েছেন যে এই দুইটা তারা গুরুত্ব দিতে চান, এবং তারা বাজেট বরাদ্দও বাড়াতে চান। বরাদ্দটা ব্যয় হবে কিনা। টিকার জন্য এই সরকার দায়ী না, কারণ টিকা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া, একের পর একটা হাসপাতালে চিকিৎসা না পেয়ে আর এক হাসপাতালে অভিভাবককে দৌড়দৌড়ি করতে হচ্ছে, একখান থেকে আরেকখানে যেতে হচ্ছে, এটা যাতে না হয়, আর সেই একটা ব্যবস্থাটা করা উচিত। মনে করি স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় উন্নতি প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হোক, যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ করা হোক, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হোক, যে কোনোভাবে স্বাস্থ্যকর্মী, অস্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হোক, যে কোনোভাবে এটি একটি সামাল দিতে হবে, একটা যুদ্ধ পরিস্থিতি হিসাবে দেখতে হবে। অনেকেই দাবি করেছিলেন এটি স্বাস্থ্য জরুরি সেবা ঘোষণা করা হোক, সরকার যদিও করেনি, কারণ 3 মাসের সরকার যদি যে কোনো ক্ষেত্রে যদি জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, তো তার একটা মানে রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হবে, এ কারণে করেনি। তবে প্রথম হচ্ছে যে একটি শিশুর মৃত্যু হচ্ছে একটি পরিবারের যে ক্ষতি, সেটা তো অপূরণীয়। বাবা মার যে ক্ষতি, এটি আর ক্ষতি না বাড়ুক। কী কারণে সরকার একটা তদন্ত কমিটি করেছে, হয়তো সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা দেখব যে এটার জন্য কারা দায়ী ছিল। জি হাবিব ভাই, আগামী মাসেই বাজেট, এখন বিভিন্ন ক্ষেত্রে প্রাক বাজেট আলোচনা হচ্ছে। আমরা আলোচনার শুরুতে যেমন দেখেছিলাম যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এই বাজেটটা প্রণয়নও কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আজকে 3 লাখ কোটি টাকার নতুন ডিবি পাস হয়েছে, এটা তো বেশ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সরকার কিভাবে সামাল দিবেন এত বিশাল আকারে যে বাজেটটা আসছে, এত চ্যালেঞ্জের মধ্য দিয়ে? এটা তো আপনাকে বুঝতে হবে, এই সরকার যখন আসলাম বা শপথ দিল, তখন কত লক্ষ কোটি টাকা আমরা ঋণী। হঠাৎ করে আসমান থেকে টাকা আসবে, এর উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের সামনে থেকে এগিয়ে যেতে হবে। তারপর আমি আগে ব্যাখ্যা দিয়েছি যে আমরা সরকারের টাকা সংস্থানের জন্য আমাদের মূল এটাকে, আমাদের মূল উপার্জন, অ্যাবসলিউট উপার্জন হলো রেমিটেন্স। আমাদের লোকগুলি আমার খায়ও না, কাপড়ও না, তেলও মাঝে না, সাবানও ব্যবহার করে, শুধু পাঠায় $100 পাঠায়। আর একটা হচ্ছে আমাদের গার্মেন্ট, সারা পৃথিবী টালমাটাল,
কাপড় পরবে কে? নিজের পেটের খাদ্যই উঠছে না, গাড়ির তেল জোগাড়, কাপড় কেনে তখনই যখন সব কিছু সমাধান হয়ে যায়। তা আমার গার্মেন্ট শিল্প রুগ্ন হয়ে যাচ্ছে না, আমার অর্ডার কমে যাচ্ছে না। তো এখানে তো এগুলো তো এদের তো বিএনপি সরকার দায়ী না তো। এই যে কতগুলি জিনিস সামনে চলে আসছে। এখন আমার ভাই যেটা বললেন যে ইমার্জেন্সি ঘোষণা করা, আমি ইমার্জেন্সি ঘোষণা করলাম, লাস্ট ইমার্জেন্সি ঘোষণা করে দিলেন, হামের কারণে ইমার্জেন্সি ঘোষণা করা হলো। ওর টিকা নেই, আপনি কী করবেন? সেনাবাহিনী নামে টিকা তো সরকার যথেষ্ট নিয়ে এসেছে, এখন তো নিয়ে আসছে এই টিকা। এর জন্য এখানে আমার অন্য ক্রাইসিস নাই তো। আমার টিকা, আমার ইনজেক্ট করার লোক আছে তো, টিকা দেওয়ার লোক আছে। আমার টিকা ছিল না, তাই আমি এখানে সেনাবাহিনী নামাই দিবে কী করবো? বিরাট টাস্ক ফোর্স গঠন করবে, আমি কী করবো? আমার টিকা হাতে না থাকে। টিকা থাকলে পরে আমার দেশে যে সমস্ত নার্স আছে, যে সমস্ত এখনও যে আমাদের যে অবস্থা আছে, তাতে টিকা থাকলে পরে আমাদের দেশে এমন অবস্থা যে 7 দিনে, মানে 7 দিন না, 5 দিনের মধ্যে 1 কোটি টিকা দেওয়ার সামর্থ্য আমাদের আছে। যেটা আমরা করোনার সময় দেখেছি না। আমরা করোনার সময় যেমন ধরেন হঠাৎ ভ্যাকসিনেশন করবো, করোনার সময় যেমন এই যে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াচ্ছে কেন, কোন কারণে? শুধু অক্সিজেন সিলিন্ডারের কারণে। অক্সিজেন আমি বলেছি যে একমাত্র প্রোডাক্ট বাংলাদেশ করতে পারে সেটা হলো বাইরে থেকে কোনো কাঁচামাল ইম্পোর্ট না করে, সেটা হলো অক্সিজেন, যেটা এর থেকে বাতাস থেকে যেটা বা সরকার এর থেকে যেটা করে, তো সেটা আমরা করিনি। আমি তো প্ল্যান্টের দিয়েছিলাম, এই কয় টাকা লাগে একটা প্ল্যান্ট করতে, যেটা অক্সিজেন প্ল্যান্ট করেন না কেন? আজকে যে বাচ্চারা এরাও এখানে ভেন্টিলেশনের জন্য বা অক্সিজেনের জন্য অনেকটা অ্যাক্সিডেন্ট, যে কারণে হাসপাতালে আমরা কী করবো, এখানে অক্সিজেন আমার ব্যবস্থা নেই, যেগুলি আছে একটা থেকে খুলে তো একটা দেওয়া যাবে না। আমরা যেমন করোনার সময় আমি দিলাম আহ্বায়ক হিসেবে, আমার ওখানে যারা ছিল সদস্য নোমান ছিল, সদস্য সচিব ডাক্তার, আমরা নিজেরা অক্সিজেন সিলিন্ডার কিনে আমরা নিজেরা ট্রেনিং দিয়ে আমাদের লোকজনকে দিয়ে ঘরে ঘরে আমরা দিয়েছি। আমার উনি মারা গেছেন এই বিশ্ববিদ্যালয়ের, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কামরুল সাহেব সম্ভবত। তো উনি আমার সাথে টক শোতে ছিলেন। উনি আমাকে বললেন যে আপনার এরকম আপনাদের ওই ধরনের টেকনিক্যাল না হবে, আপনাদের এই জানা নেই, আপনারা দিতেছেন। আমি একটা লোক মরে যাচ্ছে, সেখানে আমি অক্সিজেনটা লাগানো, এটা খুব বেশি বৈজ্ঞানিক হওয়া লাগে নাকি বিদেশে ট্রেনিং লাগে? আমরা ট্রেনিং দিয়ে, ডাক্তারকে ট্রেনিং দিয়ে আমরা না এই দিয়ে আমরা স্বেচ্ছাসেবক দিয়ে আমরা করতেছি। তো এই যে অবস্থাগুলো, এখন সরকার সেই চেষ্টা করতেছে, এবং আমি ওই মিটিংয়ে ছিলাম জেলার নেতা হিসাবে, যে সরকার ইতিমধ্যে বিভিন্ন কন্ট্রাক্ট করেছে, অনেক টিকা নিয়ে আসছে, অনেক টিকা সরকার তাদের বোঝানোর মধ্যে ফ্রি বিনামূল্য পাচ্ছেন। আমার মনে হয় 5-7 দিন পর আর টিকার আওতায় কেউ বাইরে কেউ থাকবে না, সবাই টিকার আওতায় চলে আসবে। এখন চিন্তা করেন যে আমাদের এই দেশে হয়েছে কি, আমার সৌরভ ভাই যেটা বললেন, আমরা সব কার্ডই একবার দিতে পারবো? আমরা এই যে কার্ড নিয়ে বিভ্রান্তি বলছে, এক কার্ডের ভিতরে সব দিলেই তো হয়, এত কার্ড দরকার কি, এতজন কার্ড? আরে বাবা, আমরা তো এক জিনিস সবাই দেবো না। যাকে ফ্যামিলি কার্ড দেবো তাকে তো কৃষি কার্ড দেবো না, যাকে কৃষি কার্ড দেবো তাকে স্বাস্থ্য কার্ড দেবো না, যাকে স্বাস্থ্য কার্ড দেবো তাকে এলএনজি কার্ড দেবো না। তারপরে এক কার্ডের ভিতরে সব ঢুকাবো কেন? আমি আস্তে 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 আমরা এদেরকে আমরা অ্যাড্রেস করতেছি, আস্তে আমরা একবারে তো সম্ভব না। আমরা যে দিলাম, ওই একটা ইউনিয়নের একটা ওয়ার্ডে যদি 500 লোকও যদি উপকৃত হয়, সেটা তো হলো, সে 500 লোকে তো ওই ইত্যা ভালো করতে হলে পর্যায়ক্রমে হবে আস্তে আস্তে। এটা একবারে তো কারোর পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে যেটা পূর্ব যে অভিজ্ঞতাটা ছিল, সেটা যে বাণিজ্যিকরণের কথা যেটা বলুন, সেই অভিযোগ যত দূরে রেখে, অভিযোগ আসলে অভিযোগ থাকবে না। এটা আমরা খুবই সতর্ক এই ব্যাপারে। কোনোভাবেই এটা চেক করার যথেষ্ট সুযোগ আছে। একবার দিলাম, 2বার দিলাম, 3rd বারে যত ধরবে বেটা কাকে দিছো তুমি, কেন তুমি ওই লোককে দিলা? আমার বাতিল করতে পারো না? বাতিলও তো করতে পারবো। তো এটা এখনই আমি শুরুই করলাম না, আমার সন্তান গর্বে আছে বলে ওসব ডাকাত হোক মেরে ফেলো। তো অবস্থা হচ্ছে আমাদের তাই। সরকার ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, ভালো লাগছে না। এটা ওটা ওই সে একটা গল্পের মধ্যে বলতে হয়, আর ওর ছেলে লেখাপড়া সে পাশ করতে না, পাশ করলে পাশ করলে চাকরি পাবে না, চাকরি পাইলে গেলে বেতন পাবে না, বেতন পাইলে ওই টাকা চলবে না। আমাদের অবস্থা বিরোধী হচ্ছে তাই। সরকারের সমালোচনা করতে হবে, করে গেল, যেদিকে তাকায় বাঁকা চোখে দেখলে যা হয়। তার ভিতরে আবার যে সমস্ত ধরনের ঘটনা, এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে এর আগে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে না, ঢাকা কলেজের ভাইস চ্যান্সেলরকে বিএনপি ছিল, আমরা কি প্রতিবাদ করেছি? রাষ্ট্রীয় ভাইস চ্যান্সেলর বিএনপি না, জামাত ছিল, শ্রীরাঙ্কে জামাত ছিল, তো আমরা প্রতিবাদ করেছি। এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের নীতিমালা আমার ভাই সৌরভ ভাই যেটা বললেন, কোন নীতিমালা আপনি নিয়ে আসবেন? আমরা আগে জানতাম যে 3 দিনের প্যানেল করে দেয়, তারপর সেখানে সরকারের পক্ষ থেকে একটা 3 দিনের ভিতরে একজন নিয়োগ করে।
এখন তো একটা পিরিয়ডে আসছে, এখন ভাইস চ্যান্সেলরকে এখন যদি একদম বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না এমন যদি কাউকে একজনকে ধরে নিয়ে এসে দিতেন তাহলে তো সেটা আলাদা কথা। এই যে আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন গেছে, আগের অতীত ইতিহাস আছে না, আমাদের আনোয়ার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়েন তাহের ভাই, সে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে না, ভাইস চ্যান্সেলর হয়েছে না? তো এখন ভাইস চ্যান্সেলর সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিনা এইটা নিয়ে তো এত বেশি গবেষণার দরকার নেই। এখানে আপনি যদি এইটা বাঁচতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষক আছে, এখন তার ওখানে এখন ভাইস চ্যান্সেলর বানান, এখন ওবায়দুর তো আমাদের হলো ভাইস চ্যান্সেলর, তো ও শিক্ষক সমিতির 2বার সেক্রেটারি ছিল, ও আমাদের এই ছিল, এখন তাকে এখন এই যাচাই বাছাই কি আছে? তো এইরকম আর কি। যে এখন কথা হলো যে এখন এইটা পরিষ্কার বুঝতে হবে, তো সিটি কর্পোরেশনের প্রশাসক, আপনার জেলা প্রশাসক, এখন আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায়, আমি যদি অন্য দলের কাউকে দেই, যারা কথায় কথায় খুদ ধরে, তারা দুবাই অন্যদিকে নিয়ে যাবেন, তাহলে ঠিক আছে, আমার লোক দিয়ে আমি করব, আমার কাজগুলি সরকারি কর্মকর্তার চেয়ে ভালো হয় কিনা সেটা আমাকে দেখতে হবে, জনগণকে ওইটুকু বুঝতে হবে। সরকারি কর্মচারী একটা ইউনো, কতগুলি আপনার ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের হলো তারা হলো ওখানে গিয়ে বিভিন্ন সরকার, তাদের অনেক কাজ থাকে না, দায়িত্ব থাকে না। তো একজন ডিসি সব কমিটির চেয়ারম্যান, সব কমিটির হচ্ছে কয়টা জায়গায় দেখবে সে? আমারই তো, আমি জেলার আহ্বায়ক হিসাবে প্রায় ডাকে, 19 তারিখে আসে, সেদিন 2টা প্রোগ্রাম তো হলো, আমরা অত সময় দিতে পারি না, তেমন ওনার নিজস্ব কাজ আছে না। একটা ডিসির কাছ থেকে আমি দেখছি তো, কাছে থেকে বসে বসে দেখি, সারাদিন তার লিখতে হয়, সারাদিন নোট করতে হয়, সারাদিন চিকিৎসা করতে হয়, তার ভিতরে 10-15-20টা জায়গায় ছিল আপনার সেখানে যদি আবার ওই যে সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব তাকে দেওয়া হয়, যদি ইউনিট বা আপনার অ্যাডিশনাল যারা আছে তাদেরকেও দেন অনেক সময়, সেটা কথা হলো। জনগণের মঙ্গলের জন্য কাজ এখন করা ধরেন যায়। এখানে আমার সালাম ভাইকে দেওয়া হয়েছে, এর আগে ডেপুটি মেয়র ছিলেন, অথবা তাদের আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে অবস্থা, আমার কথা হলো যে বিড়ালে কালো না সাদা একটা কথা আছে না, ও বিড়াল কি ইঁদুর ধরে কিনা? আমি দিলাম একটা, এই যে বাংলাদেশ গভর্নমেন্ট অপ্রাসঙ্গিক বলে বড় বড় মাথাওয়ালা বুদ্ধিজীবী ফার্স্ট ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, কত কাহিনী না, তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট করা হয়েছে, দেশটাকে ডুবাই দিয়েছে না, ব্যাঙ্কগুলিকে শেষ করে দিয়েছে না। এখন একটা তার বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, এখন ব্যবসায়িক দেওয়া, সে হয়তো অনেক বড় ব্যবসায়ী না, সে হয়তো ইনকলাবের বাইরেও না, দেওয়া হয়েছে এখানে। ও জানে যে এই ব্যাঙ্কগুলো, এই যে শিল্প প্রতিষ্ঠানগুলি কেন ক্ষতিগ্রস্ত হয়, কেন লোকসান হয়। টাকা নিয়ে আসা, লোন নিয়ে আসা 10%, 5% করে টাকা দিতে হয়, তো 10% টাকা ঘুষ দিয়ে যখন শিল্প প্রতিষ্ঠান গড়বে, ও ইন্টারেস্টের টাকা দিবে না, ওই 10% আসল টাকা শেষ করি। আমরা এই জন্য আমরা দেখেন, দেখেন, 1 বছর দেখেন, দেখার পর তারপর সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। যে কাজগুলো হচ্ছে সরকার যেন সঠিকভাবে করতে পারে। যেন হাবিবুর রহমান হাবিব এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের মতো আমরাও চাই আগামী দিনে বাংলাদেশে সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।